ইতিহাসের সব থেকে বড় হামলাটা এবার ইউক্রেনের উপর করলো রাশিয়া। অনেকে বলছেন রাশিয়ার প্রতিশোধ। আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। রাশিয়া ঠিক কিভাবে ইউক্রেনের বিভিন্ন জায়গা রীতিমতো ধ্বংস করে দিয়েছে এবং বর্তমানে ইউক্রেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো কার্যত ইউক্রেনের পক্ষে কিন্তু অসম্ভব। খুব বেশি আমি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে স্টোরি করিনি, কিন্তু এটি ইতিহাসের সব থেকে বড় এরিয়াল স্ট্রাইক হিসাবে চিহ্নিত হয়েছে এবং রাশিয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বুঝবেন পুতিন এখানে যে খেল দেখিয়েছেন সেই খেল ইউক্রেন অনুধাবনই করতে পারেনি। ইউক্রেনের সহযোগী ন্যাটো কোনো দেশ এটাকে বুঝতেই পারেনি। কি হয়েছে সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে বুঝবেন কেন এই ঘটনাটিকে ইতিহাসের সব থেকে বড় ঐতিহাসিক হামলা হিসাবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক স্তর। কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার ভিতরে ঢুকে রাশিয়ার একাধিক মিলিটারি বেসকে আক্রমণ করেছে, আর এবার ভয়ঙ্কর বদলা নেওয়া হলো রাশিয়ার পক্ষ থেকে। ভোর 4টের সময় হঠাৎ করে কোঅর্ডিনেট এরিয়াল অ্যাটাক করা হয় ইউক্রেনের উপর এবং এই অ্যাটাকটিকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বড় হামলা, কারণ এখানে 500টির বেশি প্রায় 577টি এরিয়াল উইপেন্সকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 477টি হলো ড্রোন, শাহিদ টাইপের ড্রোন ব্যবহার করা হয়েছে ইউক্রেনের উপর, এমনকি 60টির বেশি 60-এর বেশি ক্রুজ মিসাইল কিন্তু ব্যবহার করা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ একটি দেশের উপর এক সময়ে একাধিক ক্ষেত্রে যদি আক্রমণ ধেয়ে আসে কোন দেশের ডিফেন্স সিস্টেম কি সামলাতে পারবে? পারবে না। ইউক্রেনের উপরও সে জিনিস হয়েছে। 500টির বেশি ড্রোন এবং 60টা ব্যালিস্টিক মিসাইল আপনার উপরে আসছে, পৃথিবীর কোন ডিফেন্স সিস্টেম এটাকে রক্ষা করতে পারবে? এবং এর জন্যই এই হামলাটিকে বলা হচ্ছে কোঅর্ডিনেট এরিয়াল অ্যাটাক অন ইউক্রেন। এটা ঐতিহাসিক হামলা, ইতিহাসে সব থেকে বড় হামলা, এবং এই হামলার যে ক্ষয়ক্ষতির পরিমাণ ইউক্রেন থেকে উঠে আসে সেটাও কিন্তু নজিরবিহীন। আমি কিছু ছবি আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদনের সঙ্গে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে এখানে পুতিন যে খেল দেখিয়েছেন তা কিন্তু ইউক্রেন অনুধাবনই করতে পারেনি। পুতিন কি কি ব্যবহার করেছেন এই পুরো ঘটনায়? এখানে ইউক্রেনে ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে এবং এই ক্রুজ মিসাইল বোম্বার্স থেকে লঞ্চ করা হয়। অর্থাৎ একদিকে ক্রুজ মিসাইল ব্যবহার করলো রাশিয়া, অন্যদিকে রাশিয়া ক্যালিবার মিসাইল ব্যবহার করেছে, যেটা আবার সি ওরিয়েন্টেড জায়গা থেকে লঞ্চ করা হয়। অর্থাৎ সমুদ্র উপকূল থেকে কিছু মিসাইল তারা লঞ্চ করেছে, কিছু মিসাইল তারা ল্যান্ড এরিয়া থেকে লঞ্চ করেছে। এবার ইউক্রেন কোনটাকে সামলাবে, কোনটা তাদের ডিফেন্স সিস্টেমে আটকাবে, কোনটা আটকাবে না, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং বিষয় হলো যখন এই ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল ইউক্রেনের দিকে ছোড়া হয় তখন একত্রে ইউক্রেনের আকাশে 477টি রাশিয়ান ড্রোন কিন্তু হানা দেয়। এটাই হলো নতুন যুদ্ধের মিলিটারি স্ট্র্যাটেজি, যেটা বোঝার যে এক সময় একাধিক জায়গা থেকে তুমি অ্যাটাক করো, কারণ সব দেশের কাছেই প্রায় ডিফেন্স সিস্টেম আছে, কোনো দেশেরটা ভালো কোনোটা খারাপ, কিন্তু যদি একসঙ্গে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল এবং ড্রোন অ্যাটাক তুমি এরিয়াল ফ্রন্ট থেকে করো, আকাশ থেকে করো, তাহলে তুমি সামলানোর কোনো জায়গাই পাবে না, ফলে যা হওয়ার তাই হবে। রাশিয়ার যে পক্ষ থেকে দাবি করা হয়েছে সেখানে বলা হয়েছে তারা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, এমনকি তারা হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। যারা মিলিটারি এক্সপার্ট তারা বলছেন, তথ্য বলছে এটি লার্জেস্ট নাম্বার অফ সাইমultaneous এরিয়াল থ্রেটস, এবং এটাকে বলা হচ্ছে লার্জেস্ট নাম্বার অফ সাইমultaneous এরিয়াল থ্রেটস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বিশ্বের সব থেকে বড় বায়বীয় অ্যাটাক যা ইউক্রেনের উপর এবার রাশিয়া করলো। দেখুন এই মুহূর্তে পুতিনের স্ট্র্যাটেজিটা অত্যন্ত গভীরে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ইউক্রেনে কিছুদিন পরেই ঠান্ডা সিজন আসবে, উইন্টার সিজন। পুতিন কোন কোন জায়গাগুলোকে টার্গেট করছে বলুন তো? পাওয়ার গ্রিডকে টার্গেট করেছে, লিথিয়াম প্রজেক্টকে টার্গেট করেছে, যেটা ইউক্রেনের ইকোনমিক্যাল সাস্টেনেবল মূল ভিত্তি। পাওয়ার গ্রিডকে কেন টার্গেট করা হয়েছে? কারণ যদি এই পাওয়ার গ্রিড ধ্বংস করে দেওয়া যায় তাহলে উইন্টার সিজনে ইউক্রেন ঠান্ডায় জমে যেতে পারে, সেখানকার মানুষ এমনি শীতে শেষ হয়ে যাবে। এই পাওয়ার গ্রিডের 50% রাশিয়া শেষ করে দিয়েছে কালকের এই হামলায়, যা ইউক্রেনের পক্ষে রিকভার করা অন্তত আগামী 2-3 মাসে সম্ভব বলে তো আন্তর্জাতিক স্তর মনে করছে না। এখানে ইউক্রেন কি বলা, মানে ইউক্রেনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তারা দেখুন এই মুহূর্তে যে ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তা তো কমপ্লিটলি ফেল করেছে বলা ভালো,
মানে আমার মনে হয় এটা বলা ভালো যে তারা আটকাতে পারেনি সবটা, তবুও তারা দাবি করছে তারা কিছু জিনিসকে বিভিন্ন ক্ষেত্রে প্রোটেক্ট করেছে। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে এনার্জি ফেসিলিটিস ইউক্রেনের শেষ, মিলিটারি এয়ারফিল্ড সেটাকে টার্গেট করা হয়েছে। এমনকি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে F-16 জেট, সেই জেটকে টার্গেট করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে, এবং এই পুরো হামলায় F-16 এর একজন পাইলট মারা গেছে। আমরা জানি না আমেরিকা এদেরকে কি F-16 ফাইটার জেট দিয়েছে, যে আমি ইউক্রেনের পক্ষ থেকে বারংবার বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে এদের পাইলট মরে গেছে, পাইলট শেষ হয়ে গেছে। কারণ F-16 এর যে সিট মানে ইজাকশন ফেসিলিটি আছে, সেখানে ফাইটার জেট যদি আক্রান্ত হয় যুদ্ধের সময়, তবুও পাইলট কখনো মরবে না, কারণ পাইলট হাওয়াতে উড়বে, যখন হেলিপ্যাডের মতো যে হয় না প্যারাশুট থেকে নিচে নেমে আসবে। কিন্তু একমাত্র ইউক্রেন আমেরিকার থেকে একাধিক ফাইটার জেট কিনেছে, সেখানে দেখা যায় ফাইটার জেট বেঁচে গেছে, পাইলট মরে গেছে। এর কারণ আন্তর্জাতিক স্তর বুঝতে পারেনি। পাওয়ার গ্রিডের পর মিলিটারি এয়ারফিল্ড, পরবর্তীকালে সিভিলিয়ান যে পপুলেশন জায়গাগুলো আছে সেখানে রাশিয়া টার্গেট করে অন্তত ইউক্রেনের সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে অবিলম্বে এই যে শাসক জেলেনস্কি, তার বিপক্ষে যুদ্ধ আপনারা ঘোষণা করুন, না হলে আমরা কিন্তু আপনাদের ছাড়বো না। পরবর্তীকালে যে তথ্য এসে দেখা যাচ্ছে রেল লাইন্স সম্পূর্ণ শেষ, ইলেকট্রিক যে সাবস্টেশন গুলো আছে সেগুলো সম্পূর্ণ শেষ, স্কুল কলেজ সমস্ত কিছু ইউক্রেনের শেষ, ইকোনমিক্যাল ফেসিলিটি ধ্বংস, সোশ্যাল যে ইকোনমিক্যাল জোন গুলো আছে যেমন পাওয়ার গ্রিড, যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হসপিটাল, স্কুল, সমস্ত কিছু কিন্তু রাশিয়া টার্গেট করে একদম শেষ করে দিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ, তারা বলছে আমরা সাকসেসফুলি কিছু জিনিসকে থামিয়েছি, কিন্তু যদিও সেই থামানোটা 100% ছিল না, মানে যথেষ্ট ছিল না। এবার বলা হচ্ছে রাশিয়া এই পুরো যুদ্ধে F-16 এক ফাইটার জেটের যে পাইলট তাকে শেষ করেছে। এবার প্রশ্ন হলো ফাইটার জেট আমেরিকার থেকে যারা নিয়েছে, জানুয়ারি মাসে নিয়েছে, আজকে জুন, আপনারা দেখুন জুনের মধ্যে 5-6 মাসের মধ্যে ফাইটার জেটের করুণ অবস্থা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ হয়ে গেল। জেলেনস্কি স্বয়ং টুইট করেছেন, সেখানে বলা হচ্ছে যে পাইলট আকাশে F-16 ফাইটার জেটকে নিয়ে উড়ছিল, তিনি নাকি 4টে ড্রোন এবং 3টে ক্রুজ মিসাইলকে সম্পূর্ণভাবে উড়তেই শেষ করেছে। F-16 ফাইটার জেট ব্যবহারই করা হয় ইন্টারসেপ্ট করার জন্য, আকাশে উড়ে যদি কোনো মিসাইল আসে বা ড্রোন আসে সেগুলোকে উড়তে পাইলটরা শেষ করতে পারে, সেই ইন্টারসেপ্টের কাজে কিন্তু এই F-16 ফাইটার জেটকে ব্যবহার করা হয়। এখন জেলেনস্কির পক্ষ থেকে বলা হচ্ছে এই ফাইটার জেটকে যখন রাশিয়া লক করে ফেলে, ধরে ফেলে, তখন পাইলট এই F-16 ফাইটার জেটকে নিয়ে পপুলেটেড এরিয়া থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে যায়, এবং এর ফলেই ওইখানে ফাইটার জেটটি বা ফ্লাইটে মানে টার্গেটেড হয়ে যাওয়ার জন্য অনেক সিভিলিয়ানরা নাকি বেঁচে যান। অর্থাৎ পপুলেটেড এরিয়ায় যদি এই যুদ্ধের অবস্থা যদি পড়তো বা এটা যদি হতো, তাহলে কিন্তু অনেক সাধারণ মানুষ মরতে পারতেন। জেলেনস্কি বলেছেন স্যাক্রিফাইসড হিমসেলফ টু সেভ আদার্স, অর্থাৎ নিজেকে আত্মত্যাগের মাধ্যমে তিনি অনেক মানুষকে বাঁচিয়েছেন, এই পাইলটের প্রশংসা তিনি করেছেন। পাশাপাশি এখানে তিনি বলেছেন ইজেকশন সিট ফেইলিয়ার, এই কথাটাই আমি বলতে চাইছি যে কেন ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে দাবি করা হলো যে সিট ফেইলিয়ার, অর্থাৎ সিটটাকে খোলেনি, অর্থাৎ পাইলটটা ফাইটার জেটেই থেকে গেছে, ফলে তিনি ইজেক্ট হতে পারেননি, নিজেকে মুক্ত করে আকাশে বেরিয়ে আসতে পারেননি। অনেক জায়গায় দেখবেন যে ফাইটার জেট শেষ হয় কিন্তু পাইলটরা বেঁচে যায়, পাইলটরা এর জন্যই বেঁচে যায় কারণ এই ফ্যাসিলিটিটা F-16 এর মতো হাই প্রোফাইল ফাইটার জেটে কিন্তু ইনস্টল করা হয়েছে। আর এই ফাইটার জেটকেই 2025 সালে জানুয়ারি মাসে কিন্তু আমেরিকা ইউক্রেনের হাতে দিয়েছিল। সকলেই ফাইটার জেট চালাতে পারে না, এর জন্য নির্দিষ্ট পাইলট ট্রেনিং ক্যাম্প হয়েছে বিভিন্ন দেশে, ডেনমার্ক, নেদারল্যান্ড, রোমানিয়া, ইউকে, ইউএসএ, 5-6টা দেশে পাইলটরা গিয়ে কিন্তু ট্রেনিং নিয়ে এসছেন, এবং সব মিলিয়ে এই পাইলটদের ট্রেনিং নেওয়ার পরেও ইউক্রেনের এবং রাশিয়ার এই যুদ্ধে একজন পাইলট নিহত হলেন। ইউক্রেনের ডিফেন্স সিস্টেম নাকি 249টি ড্রোন এবং 260টি মিসাইলকে সম্পূর্ণভাবে শেষ করেছে, অর্থাৎ তারা দাবি করছে যে তাদের ডিফেন্স সিস্টেম কাজ করেছে। দেখুন ইউক্রেনের ডিফেন্স সিস্টেম নিয়ে অনেক কথা বলা যেতে পারে, তারা সম্পূর্ণভাবে ফরেন ডিফেন্স সিস্টেমের উপর ডিপেন্ড করে আছে, তাদের নিজস্ব দেশে ম্যানুফ্যাকচারিং কিন্তু খুব কম হয়, ফলে বিদেশি শক্তি তাদেরকে যদি সাপোর্ট করে তারা বাঁচবে, না হলে নয়। এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটা উঠে যায় তা হলো ন্যাটো কান্ট্রিরা কি করবে, ইউরোপীয় ইউনিয়নরা কি করবে।
ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনদের সাপোর্ট করেছে, আপনারা জানেন। ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে সাপোর্ট করে। অর্থাৎ সব মিলিয়ে এই যুদ্ধটা কি কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প বনাম পুতিনের দিকে মুভ করছে? এই প্রশ্ন কিন্তু উঠবে। তবে ইতিহাসের সব থেকে বড় এরিয়াল স্ট্রাইক জানিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক স্তর তোলপাড়। পুতিনকে থামাবেন কে? এই প্রশ্নের উত্তর আন্তর্জাতিক স্তরে দেওয়ার মতো এই মুহূর্তে কেউ আছেন কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। অনেক আপডেট আসবে, আমি নিঃসন্দেহে আপডেটেড ভিডিও এই বিষয়ে আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।